আজ আমরা দেখব 2021 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি সায়েন্স ফিকশন মুভি যার নাম ফিঞ্চ, যেখানে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে সরাসরি পড়ার কারণে পৃথিবী ধ্বংসের পথে। এতে অনেক মানুষ মারা গিয়েছে এবং কিছু সংখ্যক মানুষ সার্ভাইভ করছে। এই অবস্থায় একজন মানুষ একটা রোবট বানায় যেন সে রোবট পৃথিবীকে আবার পুনর্গঠনে ভূমিকা রাখে। মানুষটা কিভাবে সার্ভাইভ করে ও শেষ পর্যন্ত রোবটটার সাথে কি হয় সেগুলোই দেখব এই মুভিটাতে। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে এই পরিবারের সদস্য 1000 হবে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আর কথা না বাড়িয়ে শুরু করি ফিঞ্চ মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় দেখা যায় এমন এক পৃথিবীকে যেখানে একসময় গাছপালা ও নদী নালা ছিল। পৃথিবী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। প্রচুর মানুষ খাদ্যের অভাবে মারা গেছে। জনহীন শহর, রাস্তাঘাট যেখানে সবসময় মানুষের হাঁটা চলা ছিল। পৃথিবীর ওজোন স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে আটকাত, সেই ওজোন স্তর আর নেই, কারণ সোলার ফ্লেয়ার এই পৃথিবীর ওজোন স্তরকে ভেঙে ফেলেছে। তার কারণে সূর্যের রশ্মি থেকে অতি গরম, কোনো মানুষ এবং প্রাণী সূর্যের আলোতে আসতে পারবে না। একে দেখা যায়, এর নাম ফিঞ্চ। ফিঞ্চ এক ধরনের প্রোটেক্টিভ স্যুট পরে আছে যেন শরীরে কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ সার্ভাইভ করে বেঁচে আছে, ফিঞ্চ তাদের মধ্যে একজন। ফিঞ্চ একটা মার্কেটে ঢুকে যেখানে তার সাথে তার রোবট যার নাম ডিউবি খাবার জিনিস জোগাড় করতে ফিঞ্চকে সাহায্য করে। ফিঞ্চ সেখানে ডগ ফুড এবং একটা গোল্ড রিং পায় যেটা তার কাজে দেবে। এছাড়া সে তেমন খাবার পায় না। হঠাৎ সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। ফিঞ্চ দেখতে যায় সেটা কিসের আওয়াজ। তখন দেখে সেটা একটা লোহার দরজা যেটা বাতাসে নড়ছে। ফিঞ্চ তারপর সেখান থেকে বের হওয়ার সময় সেখানে কিছু একটা চিহ্ন এঁকে দেয়। তারপর সে গাড়ি নিয়ে বের হওয়ার সময় কম্পিউটার অ্যালার্ট করে দেয় তাদের দিকে একটা ধূলিঝড় আসছে। ফিঞ্চ দ্রুত সেখান থেকে অন্য জায়গায় যেতে থাকে। ফিঞ্চ সেই ধূলিঝড় থেকে বেরিয়ে আসে। ফিঞ্চ আসলে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার। এই দুর্যোগের আগে সে একটা কোম্পানিতে কাজ করত, যে কোম্পানি বিভিন্ন রোবট বানাতো। তাদের কোম্পানির মধ্যে ফিঞ্চই বেঁচে আছে। ফিঞ্চ সেই কোম্পানির একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে থাকে। ফিঞ্চ কষ্টে সেই ল্যাবরেটরিতে তার রোবট ডিউকে নিয়ে ঢুকে পড়ে। পরে সে ফ্রেশ হয় এবং তার ডিউ রোবটকেও পরিষ্কার করে ফেলে। ফিঞ্চ এই ল্যাবরেটরিতে বিগত 15 বছর ধরে সার্ভাইভ করছে। ফিঞ্চের একটা কুকুর ছিল যার নাম গুডিয়া। ফিঞ্চ গুডিয়ার জন্য খাবার এনেছে এবং সে গোল্ড ড্রিঙ্কটাও পান করে। ফিঞ্চ তার বাহিনী দিয়ে এখনও বিদ্যুতের কাজ চালিয়ে যাচ্ছে। ফিঞ্চ জানে যে মানবজাতি বিলুপ্ত হতে যাচ্ছে, তাই ফিঞ্চ একটা রোবট বানাচ্ছে। সে লাইব্রেরি থেকে বিভিন্ন বইকে স্ক্যান করছে যেন বিভিন্ন জ্ঞান ও মানবজাতির ইতিহাসের অনেক তথ্য সে সংরক্ষণ করে সে রোবটকে দিবে। এমনকি কিভাবে একটা কুকুরকে খেয়াল রাখা যায় সেটার তথ্য ফিঞ্চ রোবটকে দিচ্ছে। ফিঞ্চের আশা যে আবার সব ঠিক হয়ে যাওয়ার পর মানুষের আবার পৃথিবী গড়তে বেশি সময় লাগবে না। রোবটটি এখনও পুরোপুরি হয়নি। ফিঞ্চ প্রতিদিন সে রোবটকে বানাতে থাকে। তারপর ফিঞ্চ একটা বই পড়তে থাকে যেটার নাম আয়োনাইজিং রেডিয়েশন থেকে কি কি ইফেক্ট হতে পারে। এর থেকে বুঝে যায় ফিঞ্চ সে রেডিয়েশনে আক্রান্ত হয়েছে। ফিঞ্চের হাতে আর সময় নেই। তারপর দেখা যায় ফিঞ্চ সে রোবটটিকে তৈরি করে ফেলেছে। ফিঞ্চ সেই ডিউ রোবট থেকে একটা চোখ সেই রোবটকে লাগিয়ে দেয়। ফিন পরীক্ষা করে দেখে রোবট ঠিকভাবে কাজ করছে কিনা, কিন্তু প্রথমে ফিনের ডাকে রোবট কোনো সাড়া দেয় না। ফিন রোবটকে বলে তার মাথা নাড়াতে, কিন্তু রোবট মাথা নাড়ায় না। কিন্তু একটু পর দেখা যায় রোবট মাথা নাড়ালো। ফিঞ্চ বুঝতে পারে রোবট তার কথা বুঝতে পারছে। ফিন অনেক খুশি হয়ে যায়। অবশেষে সে একটা রোবট বানাতে পারলো, কিন্তু এখনও তার মেমোরিতে সম্পূর্ণ ডেটা আপলোড করা হয়নি। ফিঞ্চ রোবটটিকে 4টি আদেশ দেয়। ফিঞ্চ তাকে জিজ্ঞেস করে আদেশগুলো কি। রোবট বলে সে যেন মানুষের ক্ষতি না করে। ফিঞ্চ তাকে 4 নম্বর আদেশ সম্পর্কে জিজ্ঞেস করে। রোবট বলে সে ফিঞ্চের অনুপস্থিতিতে ফিঞ্চের ডগ অর্থাৎ গুডিয়ার সে খেয়াল রাখবে, কিন্তু গুডিয়া রোবটকে পছন্দ করে না। সে তার দিকে দেখলে ভুগতে থাকে। কথাগুলো বলার সময় হঠাৎ সেখানে বিদ্যুৎ চলে যায়। ফিঞ্চ বাইরে যায় বিদ্যুৎ ঠিক করতে। ফিঞ্চ দেখে তাদের দিকে একটি বড় তুফান আসছে। ফিঞ্চ তারপর তাড়াতাড়ি করে তার রোবটের ডেটাগুলো আপলোড করতে থাকে এবং ওয়েদারের তথ্য আপলোড করে দেয় যেন সে জানতে পারে তুফানটি তাদের এখানে আসতে কতক্ষণ লাগবে এবং কতদিন থাকবে। এ সমস্ত বিভিন্ন তথ্য রোবট থেকে জানা যাবে। তারপর রোবট বলে 40 দিন এই তুফান এখানে থেকে সব তছনছ করে দিবে। ফিঞ্চ এখান থেকে একটা সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার প্ল্যান করতে থাকে। সে স্যান ফ্রান্সিসকোতে যাওয়ার কথা ভাবে, কিন্তু সেটা ছিল অনেক দূর, আর পৃথিবীর এই অবস্থায় সেখানে যাওয়া খুব কষ্টকর। ফিঞ্চ তৈরি হতে থাকে। সে রোবটটাকে হাত পা লাগিয়ে দেয় এবং যাওয়ার আগে রোবটটাকে সে হাঁটা চলা শেখাতে থাকে, কিন্তু রোবটটা ভালোভাবে হাঁটতে পারছিল না। এরই মধ্যে দেখা যায় ফিঞ্চের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার মানে রেডিয়েশনের কারণে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। রোবটটি অবশেষে চলা শিখে যায়। এদিকে ডিও নামের ছোট রোবটটি একটা চোখ না থাকার কারণে সে চলতে গিয়ে ধাক্কা খাচ্ছে। ফিন সিসি ক্যামেরা থেকে তার জন্য চোখ বানিয়ে দেয় এবং তারা সবাই রেডি হয়ে তাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে।
তারা চলার পথে রোবটটা গাড়ি চালাবে বলে, কিন্তু ফিঞ্চ বলে সে আগে ভালোভাবে হাঁটা শিখতে হবে। তারা যখন স্যান্ডউইচ নামক শহর দিয়ে যাচ্ছিল তখন রোবট বাইরে তাকায় এবং ফিঞ্চকে জিজ্ঞেস করে স্যান্ডউইচ এর জনসংখ্যা 6 লাখ ছিল, সবাই কোথায় গেল? ফিঞ্চ বলে এটা একটা লম্বা কাহিনী। ফিঞ্চ তাকে বলতে থাকে সে যখন ছোট ছিল এখানকার সব কিছু জঙ্গল, ক্ষেতখামার ও নদীও ছিল, কিন্তু একদিন হঠাৎ সব বদলে যায় এবং এখন এগুলো সব মরুভূমিতে পরিণত হয়েছে। রোবটটির মাথায় সমস্যা দিয়েছিল। ফিঞ্চ রোবটের মাথা চেক করার সময় রোবট তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সে ফিঞ্চের কিছু পোস্ট কার্ড সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। ফিঞ্চ বলে এগুলো তার আঙ্কেল পাঠিয়েছিল, যেখানে গোল্ডেন গেট ব্রিজের ছবিও ছিল, এবং তাকে বিভিন্ন দেশের ব্রিজের কথাও বলতে থাকে। তো যাই হোক, তারা একটা শহরের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন ফিন রোবটকে বাইরে আনে, তাকে শেখাতে হবে কিভাবে জিনিস জোগাড় করতে হয়। ফিঞ্চ রোবটকে বলে যদি এমন জায়গা পাও যেখানে খাবার পাওয়া যায় বা খাবার থাকার সম্ভাবনা থাকে সেখানে খুঁজতে থাকো, কিন্তু রোবটটা তাকে আকাশসম কিছু প্রশ্ন করতে থাকে। ফিঞ্চ বলে তাকে ফলো করতে, সে কি করছে সেগুলো নোট করতে, এভাবে সে শিখতে পারবে। তারা একটা থিয়েটারে ঢুকে, যেখানে একটি আয়নায় রোবটটি তাকে প্রথমবার দেখছে। তারা সেখানে এক প্যাকেট পপকর্ন পায়। তারা সেগুলো বাইরে আনে এবং একটা প্লেটের মতো জিনিসে সেগুলোকে ঢালতে থাকে এবং ঢালার সাথে সাথে সেগুলো পটপট করে ফুটতে থাকে। এ থেকে বোঝা যায় বাহিরের তাপমাত্রা কতটা বেশি। ফিঞ্চের সেই স্যুটের কারণে সে সূর্যের আলোয় আসতে পারছে, না হলে সে জ্যান্ত থাকতে পারবে না এই সূর্যের আলোয়। কিন্তু তখন ফিঞ্চ লক্ষ্য করে তাদের দিকে একটা বড় টর্নেডো ধেয়ে আসছে। ফিঞ্চ গাড়ি নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তারা বেশি দূর যাওয়ার আগে টর্নেডো তাদের উপর এসে পড়বে। সেই কারণে তারা একটা জায়গায় তাদের গাড়িটাকে স্টিল কেবল দিয়ে বেঁধে দেয়, কিন্তু ফিঞ্চের শরীরে তেমন শক্তি নেই, সেই কারণে রোবটটি তাকে সাহায্য করে। যখন টর্নেডো তাদের কাছে এসে যায় তারা তাড়াতাড়ি গাড়ির ভেতর ঢুকে পড়ে। টর্নেডো তাদের গাড়িকে হিট করতে থাকে। টর্নেডো যাওয়ার পর তারা যখন বাইরে আসে দেখে তাদের সব কেবল ছিঁড়ে গেছে, কিন্তু একটা কেবলের জন্য তাদের গাড়ি উড়ে যায়নি, আর সেই কেবলটা শেষে রোবটটি লাগিয়েছিল। কিন্তু একটা খারাপ খবর ছিল যে তাদের গাড়ির একটা টায়ার খারাপ হয়ে গিয়েছিল। টায়ার বদলাতে গেলে তো গাড়িকে উঁচু করতে হবে। তখন সে রোবটটি তার এক হাত দিয়ে গাড়িকে উপরে তুলে ফেলে এবং ফিঞ্চ বুঝতে পারে রোবটটির যথেষ্ট ক্ষমতা রয়েছে, কিন্তু রোবটটির কোনো নাম ছিল না। সে ফিঞ্চকে বলে তার একটা নাম রাখার জন্য। রোবটটি অনেক নাম বলার পর জেফ নামটি ফিঞ্চের পছন্দ হয় এবং ফিঞ্চ রোবটটির নাম জেফ রাখে। পরের দিন কুকুর ও জেফ ভুগতে থাকে। তাদের শব্দে ফিনের ঘুম ভেঙে যায়। ফিঞ্চ কী হয়েছে জিজ্ঞেস করে, তখন জেফ বলে সে কুকুরটির ভাষা বোঝার চেষ্টা করছে, যেন জেফ কুকুরটির সাথে কথা বলতে পারে এবং তার সাথে বন্ধুত্ব করতে পারে। ফিঞ্চ বলে কুকুরটা তাকে বিশ্বাস করতে সময় লাগবে। তারপর রাস্তায় রোবটটি ফিঞ্চকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, বিশ্বাসটা কী জিনিস, এর অর্থ কী, এরকম প্রশ্ন করতে থাকে। ফিঞ্চ বিশ্বাসের অর্থ কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। ফিঞ্চ যে কোম্পানিতে চাকরি করত সেখানকার সিইওর বিশ্বাসে অর্জন করেছে, এভাবে ইত্যাদি কিছু তাকে বলে। রাস্তায় চলার সময় হঠাৎ ফিঞ্চের সমস্যা হয়। ফিঞ্চ একটা পুরনো ক্যাফের সামনে এসে বিশ্রাম নেওয়ার জন্য থামে। এদিকে সুযোগ পেয়ে জেফ দুষ্টু ছেলের মতো গাড়িটা চালাতে শুরু করে, কারণ সে শুরু থেকে বলেছিল গাড়ি চালাবে। ফিঞ্চ বাইরে এসে তার স্যুটটা এনে দিতে বলে, কারণ স্যুটটা ছাড়া সে রোদে আসতে পারবে না, আর রোদে আসতে না পারলে সে গাড়িটাকে পিছনে আনতে পারবে না। জেফ স্যুট আনার বদলে গাড়িকে আবার ব্যাকে আনে। ফিঞ্চ এতে রেগে যায়, আর সে দেখায় মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য কী। ফিঞ্চ সূর্যের আলোয় তার হাতটা দেয় এবং কিছুক্ষণের মধ্যে তার হাত ঝলসে যেতে শুরু করে। ফিন তারপর রোবটটিকে গাড়ি চালানো শেখাতে থাকে। কিছু সময় পর জেফ ভালোভাবে গাড়ি চালানো শিখে যায়। তারপর তারা রাতের বেলায় একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল। জেফ ফিঞ্চকে একটা প্রশ্ন করে যে তারা যদি সকালের সূর্য আলো আসতে না পারে তাহলে তারা রাতেই তো যাত্রা করতে পারে, কারণ রাতটা তো সম্পূর্ণ নিরাপদ। ফিঞ্চ বলে সে সকালে অনুমান করতে পারবে সামনে কী আছে বা কী হতে পারে, এতে বিভিন্ন বিপদ টের পাওয়া যায়, কিন্তু রাতের অন্ধকারে কিছু বোঝা যায় না এবং রাতে অনেক ভয়ানক ক্ষুধার্ত মানুষ বের হয়। তাদের বিশ্বাস করলে তারা তাকে মেরে ফেলবে। সেদিন জেফ বাইরে ছিল এবং ফিঞ্চ গাড়ির ভেতর রাতটা কাটায়। জেফ সকালে দেখে ফিঞ্চের শরীর খারাপ হয়ে গিয়েছে। সে জেফকে কী সাহায্য লাগবে জিজ্ঞেস করে। ফিঞ্চ হাসতে থাকে। জেফ ফিনের মাথায় জলপট্টি লাগিয়ে দেয় এবং সে নিজে নিজে গাড়ি চালিয়ে যেতে থাকে। একদিন সে একটা শহরের মধ্য দিয়ে যাচ্ছিল। ফিঞ্চ তখন ঘুমিয়েছিল। তখন জেফ আর সে ছোট রোবট যার নাম ডিউ তাকে নিয়ে খাবার খুঁজতে বের হয়, কারণ তাদের সার্ভাইভ করতে তো খাবার খুব প্রয়োজন। জেফ ফিঞ্চের মতো খাবার খুঁজতে থাকে। সে একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে, কিন্তু সে জানতো না এটা একটা ট্র্যাপও হতে পারে। এদিকে ফিঞ্চের ঘুম ভাঙে। সে বুঝতে পারে তারা একটা বিল্ডিংয়ে ঢুকে পড়েছে, তারা বিপদে আছে। জেফ ভেতরে ঢুকে দেখে সেখানে জানালায় অনেক এক্সরে এবং বিভিন্ন কাগজপত্র লাগিয়ে দেওয়া হয়েছে, যেন সূর্যের আলো ভেতরে না ঢুকে।
এর থেকে বোঝা যায় সেখানে কোনো মানুষ ছিল। এদিকে ডিউ একটা খাবারের বাক্স দেখতে পাই। সে খাবারের বাক্সটা নিতে গিয়ে ফাঁদে পড়ে যায় এবং ডিউবি সেখানেই দুই টুকরো হয়ে যায়। এদিকে জেফ একটা আলমারিতে অনেক ওষুধ এবং খাবার পায়। ফিন সেখানে এসে দেখে ডিউবি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ফ্রিঞ্চ এতে অনেক কষ্ট পায়। তখন সেখানে জেফ আসে। জেফকে দেখে ফ্রিঞ্চ প্রচণ্ড রেগে যায়। তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে শুরু করে, কারণ এখানে থাকলে যে কোনো সময় তাদের উপর হামলা করবে সবাই। তারা কোনো মতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু দেখা যায় তাদের গাড়ির পিছনে আরও একটি গাড়ি পিছু নিয়েছে। ফিঞ্চ খুব আতঙ্কে পড়ে যায়। সে একটা পিস্তল নিয়ে নেয়। পুরো রাত তারা সেই গাড়ি থেকে পালাতে থাকে, কিন্তু সেই গাড়িটা তাদের এখনও পিছু ছাড়েনি। জেফ একটা ব্রিজের নিচ দিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফিন তাকে আটকায়, কারণ এত ছোট আন্ডারগ্রাউন্ডে সে গাড়িটা ঢুকবে না। কিন্তু জেফ কোনো কথা শোনে না। সে সেখান দিয়ে যেতে গিয়ে তাদের গাড়ি সেখানে লেগে যায় এবং গাড়ির অনেক ক্ষতি হয় এবং তাদের গাড়ির উপরে সোলার প্যানেলটা পুরোপুরি ভেঙে যায়। এদিকে তাদের পিছু করা সে গাড়িটা তাদের সেখানে না পেয়ে চলে যায়। ফিঞ্চ আশা হারিয়ে ফেলে। সে মনে করতে থাকে সে আর স্যান ফ্রান্সিসকোতে যেতে পারবে না। ফিন তারপর জেফকে একটা গল্প বলে। একদিন ফিন একটা সুপার মার্কেটে কিছু খাবার নিতে যায়। সেখানে একটা ছোট বাচ্চাও তার মা ছিল। ছোট বাচ্চাটির হাতে একটা পিস্তল ছিল। তার মা তাকে বলেছিল যেন তোমার সামনে কেউ আসলে তাকে শ্যুট করে দিতে। আসলে সেটা তখনকার সময় যখন মানুষ খাদ্যের অভাবে পশুর মতো আচরণ করা শুরু করেছিল। ফিঞ্চ বলে আমি একটা জায়গায় লুকিয়েছিলাম। তখন সেখানে কিছু লোক সেই মেয়েটি এবং তার মাকে সেখানেই গুলি করে মেরে ফেলে এবং তাদের খাবারগুলো নিয়ে যায়। ফিঞ্চ নিজেকে দোষী ভাবতে থাকে, কারণ সে ছোট মেয়েটিকে বাঁচাতে পারেনি। লোকগুলো যাওয়ার পর ফিঞ্চ সেখানে এসে দেখে ছোট মেয়েটির ব্যাগের মধ্যে একটি কুকুরছানা, যে এখন ফিঞ্চের সাথে রয়েছে, অর্থাৎ গুডিয়া। পরের দিন জেফ গাড়ি চালিয়ে আবার রওনা দেয়। তখন জেফ পোস্ট কার্ডগুলোকে দেখে। সেখানে একটা কার্ডের পেছনে লেখা ড্যাড, অর্থাৎ বাবা। তখন হঠাৎ তাদের গাড়ির সামনে একটা প্রজাপতি ধাক্কা খায়। জেফ তারপর ফিঞ্চকে ডাকে। ফিঞ্চ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে বাইরে এসে দেখে সে সাধারণ পোশাক পরেও বাইরে আসতে পারছে। তখন ফিঞ্চ লক্ষ্য করে একটা ঘাস ফুল এবং প্রজাপতি উড়ে যাচ্ছে। ফিঞ্চ খুব খুশি হয়। সে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মানুষদের কাছে এখনো আশা আছে। ফিঞ্চ ভালো জামা পরে বাইরে আসে এবং তারা সময়গুলোকে এনজয় করতে থাকে। জেফ তখন ফিঞ্চকে প্রশ্ন করে তার পোস্ট কার্ডের পেছনে ড্যাড কেন লেখা। ফিঞ্চ তখন বলে সে তার বাবাকে কখনো দেখেনি এবং সে ছোটবেলায় তার মায়ের মুখ থেকে শুনেছিল তার বাবার শরীরে ভাইকিংসদের রক্ত আছে। সে আরও বলে যখন তার বয়স 15 ছিল তখন তার কাছে স্যান ফ্রান্সিসকোর পোস্ট কার্ডটি আসে। ফিঞ্চ ভেবে রেখেছিল একদিন সে স্যান ফ্রান্সিসকোতে গিয়ে তার বাবার সাথে দেখা করবে, কিন্তু সেটা আর কোনোদিন হয়নি। সে গোল্ডেন গেট ব্রিজে যায়নি। ফিঞ্চ জীবনের শেষ সময়ে জেফকে ডগের সাথে খেলা করা শেখায়, কারণ এতে গুডিয়ার সাথে জেফের বন্ধুত্ব হবে। গুডিয়ার সঙ্গে অনেকক্ষণ খেলার পর জেফ সফল হয়, অর্থাৎ গুডিয়া তার সাথে বন্ধুত্ব করে ফেলে এবং তাকে বিশ্বাস করে ফেলে। তখন হঠাৎ ফিনের মুখ থেকে রক্তবমি হতে থাকে, অর্থাৎ তার সময় ঘনিয়ে এসেছে। ফিন হিসাব করে বলে তারা এখন যাত্রা শুরু করলে 18 ঘন্টার মধ্যে তারা সেই ব্রিজে পৌঁছে যাবে। ফিঞ্চের শরীরের শক্তি চলে যাচ্ছে। সে গাড়িতে উঠে বিশ্রাম নেয়। গুডিয়া কিন্তু আগের মতো খেলাধুলা করে না। সে ফিঞ্চের পাশে শুয়ে থাকে। জেফ ভ্যানের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু রাতে গুডিয়ার জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যায়, অর্থাৎ ফিঞ্চ মারা গিয়েছে। জেফ তখন ভাইকিংসদের পথাতে তার শেষকৃত্যটি পালন করে। পরের দিন জেফ ভাবতে থাকে সে এখন কি করবে, তার এখন কি করা উচিত। জেফ কনফিউজে পড়ে যায়। তখন জেফের মাথায় আসে সেও গোল্ডেন গেট ব্রিজে যাবে, যেখানে ফিঞ্চও যেতে চেয়েছিল। তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর আমরা সেখানে ঘাস এবং গাছপালা দেখতে পাই, আর এটা দেখে বোঝা যায় সেখানে মানুষ থাকার উপযোগী জায়গা। জেফরা সেই ব্রিজে আসে। দেখা যায় ব্রিজে অনেক মানুষ তার প্রিয়জনের ছবি আর নোট লাগিয়ে রেখেছে। জেফ সেখানে একটা নোট দেখে যেখানে জেনিফার নামের একটি মেয়ে লিখেছে তারা সবাই ঠিক আছে, তারা ম্যারিন কাউন্টি নামের একটি জায়গায় আছে। জেফ বুঝতে পারে হয়তো সেখানেও অন্যান্য অনেক মানুষ রয়েছে। জেফ সেই জায়গাটাই, সেই পোস্ট কার্ড যেখানে গোল্ডেন গেট ব্রিজের ছবি ছিল, সেখানে ফিঞ্চ, জেফ আর গুডিয়ার আর্ট করে সেখানে লাগিয়ে দেয়। আসলে ফিঞ্চ তাকে বলেছিল সে একটা স্বপ্ন দেখেছিল তারা সবাই সেই ব্রিজে এসেছিল। তারপর জেফ গুডিয়াকে নিয়ে ম্যারিন কাউন্টি নামক জায়গাটায় যেতে থাকে। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেইন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।